হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডির জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমরা করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 5। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভর বাই আয়তন কি? দেখো, এই যে ভর বাই আয়তন আছে, এটা আসলে কি? ভর বাই আয়তন এটা কি? ঘনত্ব, ভর, নাকি নিউটন, নাকি প্রেশার? দেখো, তোমাদেরকে এই কোশ্চেনটা আমি আগের দিনও করিয়েছিলাম যে মাস বাই ভলিউম, ঠিক আছে, মাস বাই ভলিউম ইকুয়ালস টু কিন্তু ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটি বা ঘনত্ব। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভর বাই আয়তন সমান সমান ঘনত্ব বা ডেনসিটি, ঠিক আছে, ঘনত্ব বা ডেনসিটি। আর এই ডেনসিটির ইউনিট কি? ডেনসিটির ইউনিট কিন্তু মিটার পার কিউব বা সেন্টিমিটার পার কিউব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 2 নম্বর কোশ্চেন, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? তো দেখো, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা একবার অপশানগুলোকে দেখে নেব। পোড়া চুন, কার্বন মনোক্সাইড, কার্বন, এবং যে 4 নম্বর যে অপশানটা আছে, যে 4 নাম্বার যে অপশানটা আছে, দেখো এখানে 4 নম্বর অপশানটা ঠিক করে পড়েনি, এখানে আমি 4 নম্বর অপশানটা এডিট করে দিচ্ছি। তো এটা হয়ে যাবে কিন্তু কলি চুন, ঠিক আছে, কলি চুন। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কলি চুন। আমরা যদি ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে, অর্থাৎ আমরা যদি এখানে বিক্রিয়াটা দেখে নিই, অর্থাৎ CaO প্লাস যদি আমরা ওয়াটার অর্থাৎ H2O যোগ করি, তাহলে কিন্তু CaOH হোল টু তৈরি হয়, যেটাকে কিন্তু আমরা বলে থাকি কলি চুন, ঠিক আছে। আর এটা কিন্তু একটা এক্সোথার্মিক প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু তাপ উৎপন্ন হয়ে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করি, তাহলে কিন্তু আমাদের কলি চুন, ঠিক আছে, বা এটাকে কিন্তু স্লেক্ট লাইমও বলা হয়ে থাকে, যার ফর্মুলা কি? ফর্মুলা কিন্তু CaOH হোল টু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 3 নাম্বার কোশ্চেন। দেখো, আমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য তোমাদের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। আচ্ছা, আজকে 3 নাম্বার কোশ্চেন, ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়ে থাকে? দেখো, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা একবার অপশানগুলো দেখে নেব। লিনিয়াস, গোদাফিস, ম্যাক্সওয়েল আর রবার্ট হুক। দেখো, এখানে যে ম্যাক্সওয়েল আছে, এই ম্যাক্সওয়েল কিন্তু যে আলোর গতি, ঠিক আছে, অর্থাৎ আলোর যে স্পিড, অর্থাৎ লাইটের যে স্পিড, সেই লাইটের স্পিড সংক্রান্ত যে ফর্মুলা, সেটা কিন্তু এই ম্যাক্সওয়েল দিয়েছিল। এরপর রবার্ট হুক কী দিয়েছিল? আমরা সকলেই জানি, রবার্ট হুক কিন্তু কোষের ধারণা অর্থাৎ সেলের ধারণা দিয়েছিল, ঠিক আছে। আর এই যে কার্লোস লিনিয়াস আছে, ঠিক আছে, কার্লোস লিনিয়াসকে কিন্তু ট্যাক্সোনমি, ঠিক আছে, ট্যাক্সোনমির ফাদার বলা হয়, বা ফাদার অফ ট্যাক্সোনমি কিন্তু কার্লোস লিনিয়াসকেই বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 4 নম্বর কোশ্চেন, কোন গণিতজ্ঞ সর্বপ্রথম শূন্যের ধারণা দেন? দেখো, এই কোশ্চেনটা দেখে তোমাদেরকে কিন্তু স্ট্যাটিক পোর্শন মনে হতে পারে, এটা কিন্তু স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক প্লাস কিন্তু সায়েন্স দুটোরই কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তো কোন গণিতজ্ঞ সর্বপ্রথম শূন্যের ধারণা দেন? দেখো, এই কোশ্চেনের অ্যান্সার আমরা সকলেই জানি, আমাদের যে আর্যভট্ট ছিলেন, আর্যভট্টই কিন্তু সবার প্রথম শূন্যের ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। এরপর যে বরাহমিহির আছে, দেখো এনারা সবাই কিন্তু এনশিয়েন্ট পিরিয়ডের, অর্থাৎ ভারতের প্রাচীনকালের বিখ্যাত সায়েন্টিস্ট আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন দুটি কলা ভাস্কুলার বান্ডিল তৈরি করে? দেখো, ভাস্কুলার বান্ডিল কিন্তু উদ্ভিদের শরীরে থাকে, আর এই ভাস্কুলার বান্ডিল দিয়ে কিন্তু উদ্ভিদ তার দেহের মধ্যে যে সংবহন তন্ত্র, অর্থাৎ উদ্ভিদের দেহের যে সংবহন তন্ত্র, সেটাকে কিন্তু এই ভাস্কুলার বান্ডিলের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়। দেখো, এই যে ভাস্কুলার বান্ডিল, এই ভাস্কুলার বান্ডিল কিন্তু জাইলেম ও ফ্লোয়েম দিয়ে গঠিত হয়ে থাকে। আমরা সকলে জানি জাইলেম কি বহন করে? জাইলেম কিন্তু জল আর যে মিনারেল আছে, ঠিক আছে, জল আর যে মিনারেল, যেটা উদ্ভিদ কিন্তু মাটি থেকে পায় তার রুটসের মাধ্যমে, অর্থাৎ শিকড়ের মাধ্যমে, সেটা কিন্তু জাইলেম উদ্ভিদের সারা দেহে পরিবহন করে। আর যে ফ্লোয়েম আছে, এই ফ্লোয়েম কিন্তু ফুড অর্থাৎ খাদ্য, অর্থাৎ উদ্ভিদের দেহে উৎপন্ন খাদ্যকে কিন্তু সব জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা ফ্লোয়েম করে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 6 নম্বর কোশ্চেন, কোন জনন পদ্ধতিতে একটি ক্ষুদ্র জীব থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র জীবের জন্ম দেয়? দেখো, এখানে অপশানগুলো একবার আমরা দেখে নেব, অপশানগুলো কী দিয়েছে? অপশানগুলো দিয়েছে খণ্ডীভবন, কোরকোদ্গম, মাইটোসিস আর মিওসিস। দেখো, এই যে মাইটোসিস আছে, এই মাইটোসিসে কিন্তু মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। যে মিওসিস আছে, এটা কিন্তু মাইটোসিসটা কিন্তু মানুষের বা উন্নত ধরনের প্রাণীতে কিন্তু এই ধরনের জনন প্রক্রিয়া হয়ে থাকে। যে মিওসিস আছে, সেই মিওসিসে কিন্তু একটি জনন কোষ
কোষ থেকে 4টে অপত্য কোষের জন্ম হয়ে থাকে। ঠিক আছে, খণ্ডী ভবনে কিন্তু কোনো একটা প্রাণীর দেহের মাঝখান থেকে কিন্তু দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়ে যায়, যেটা কিন্তু আমরা স্পাইরোগাইরাতে দেখতে পাই। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? কোরকোদ্গম বা বার্ডিং। ঠিক আছে, কোরকোদ্গম বা বার্ডিং থেকে কিন্তু একটা ক্ষুদ্র জীব থেকে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা অপত্য কোষের জন্ম দিয়ে থাকে। আমরা যদি দেখি কোরকোদ্গম কিন্তু হাইড্রার শরীরে দেখতে পাওয়া যায়। দেখো হাইড্রা দেখতে কিন্তু অনেকটা এইরকম হয়ে থাকে। আমরা দেখব যে হাইড্রার শরীরের একটা অংশ, ঠিক আছে, এখান থেকে কিন্তু এই অংশটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা হাইড্রার জন্ম দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 7 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন ধাতুকে একমাত্র তড়িৎ বিশ্লেষণের সাহায্যে পাওয়া যায় বা ইলেকট্রোলাইসিসের সাহায্যে পাওয়া যায়? আমাদের অপশানগুলো কী কী আছে দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস বা আয়রন, ঠিক আছে, এটা কিন্তু আয়রন। ঠিক আছে, এখানে একটু FE হবে, এটা ফ্লুইড নয়। নেক্সট হচ্ছে CU বা CU বা কপার। দেখো আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক বা আমি আবারও ভুল বললাম, সরি। আমাদের যে কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামকেই কিন্তু আমরা একমাত্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে প্রাপ্ত করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 8 নম্বর কোশ্চেন। আমরা দেখে নেব, স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? দেখো যে স্পাইরোগাইরা আছে, সেই স্পাইরোগাইরা কিন্তু আমি একটু আগেই বললাম, স্পাইরোগাইরা কিন্তু খণ্ডী ভবনের মাধ্যমে বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে জনন পদ্ধতি আছে সেই জনন পদ্ধতি সম্পন্ন করে। কোরকোদ্গম আমরা কোথায় দেখতে পাই? কোরকোদ্গম কিন্তু আমরা হাইড্রাতে দেখতে পাই। মাইটোসিস আমি বললাম যে উন্নত যে ধরনের প্রাণীগুলি আছে, অর্থাৎ মানুষ সহ অন্যান্য যে প্রাণীগুলো আছে সেখানে কিন্তু এই মাইটোসিস দেখতে পাওয়া যায়। মিওসিস কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বা অন্যান্য যে অনুন্নত প্রাণী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মিওসিস দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 9 নম্বর কোশ্চেন। কোন দ্রবণ যে দ্রবণ লাল লিটমাসকে নীল করে তার পিএইচ ভ্যালু কত? দেখো যে দ্রবণ লাল লিটমাসকে নীল করে, সবার প্রথম জানতে হবে লাল লিটমাসকে নীল করে কিন্তু ক্ষার। ঠিক আছে, ক্ষার কিন্তু লাল লিটমাসকে নীল করে। তো ক্ষারের ভ্যালু কিন্তু সবসময় 7-এর বেশি হয়ে থাকে, অর্থাৎ 7+ হয়ে থাকে। তো আমরা যদি অপশানগুলো দেখি, প্রথম যে অপশানটা আছে 7, এটা কিন্তু হবে না, কারণ যদি কোনো দ্রবণের পিএইচ ভ্যালু 7 থাকে তাহলে কিন্তু সেটা প্রশমিত হয়ে থাকে। 6 কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে, আর 5ও কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে। 7-এর কম হলে অ্যাসিডিক হয়ে থাকে, আর 7-এর বেশি হলে কিন্তু ক্ষারীয় হয়ে থাকে। তো এখানে কিন্তু 7-এর বেশি একটা অপশান আছে, অপশান 8। তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান 8। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 10 নম্বর কোশ্চেন। নিচের কোনটি একটি যোগ কলার উদাহরণ? তো এখানে অপশানগুলো আমরা দেখে নেব। দেখো যোগ কলা বা কানেকটিভ টিস্যু, ঠিক আছে, যোগ কলা বা কানেকটিভ টিস্যু। দেখো কানেকটিভ টিস্যু কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যোগ কলার কাজ কিন্তু আমাদের বডির যে স্ট্রাকচার, অর্থাৎ হাড়ের সঙ্গে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটাকে বলে নিই। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাড়। আর আমাদের হাড়ের কাজ কি? আমাদের বডি স্ট্রাকচারের সাথে কিন্তু আমাদের মাসেল, অর্থাৎ আমাদের যে মাংসপিণ্ড সারা শরীরে আছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে জুড়ে রাখাই কিন্তু এই হাড়ের কাজ। এই কারণের জন্য কিন্তু একে কানেকটিভ টিস্যু বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 11 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি মানব পুরুষের ক্রোমোজোম? দেখো এই যে ক্রোমোজোম আছে, ঠিক আছে, এই ক্রোমোজোম নিয়ে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। মনে রাখবে, মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা 2 ধরনের ক্রোমোজোম জোড় দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে XX আর একটা কিন্তু XY। এক্ষেত্রে পুরুষ অর্থাৎ মেল, ঠিক আছে, মেল বা পুরুষের ক্ষেত্রে কিন্তু এই XY ক্রোমোজোম দেখতে পাই আমরা। আর XX ক্রোমোজোম কিন্তু আমরা মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ ওমেন বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমরা XX ক্রোমোজোম দেখতে পাই। তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু XY। ঠিক আছে, আমরা কিন্তু পুরুষদের ক্ষেত্রে XY ক্রোমোজোম জোটটা দেখতে পাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 12 নম্বর কোশ্চেন। কোন ধরনের পেশিকে অস্থি সংলগ্ন পেশি বা স্কেলেটাল মাসেল বলা হয়ে থাকে? এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এখানে অপশানগুলো একবার আমরা দেখে নিই। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, A ও B উভয়। তো আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঐচ্ছিক পেশি। ঠিক আছে, যে পেশিগুলোকে কিন্তু আমরা ইচ্ছে মতো নাড়াতে পারি তাকে কিন্তু ঐচ্ছিক পেশি বলা হয়ে থাকে। তো সেই ঐচ্ছিক পেশিগুলোকেই কিন্তু বলা হয়ে থাকে অস্থি সংলগ্ন পেশি বা স্কেলেটাল পেশি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 13 নম্বর কোশ্চেন। সঙ্গীতের সুর অনুযায়ী পর্যায় সারণী কে তৈরি করেন? দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কি নিউল্যান্ড। ঠিক আছে, নিউল্যান্ড কিন্তু যে মৌলগুলো ছিল, ঠিক আছে, সেই মৌলগুলিকে কিন্তু
অর্থাৎ সুর অনুযায়ী, অর্থাৎ সারেগামা পায়ের যে সুর, সেই সুর অনুযায়ী কিন্তু নিউল্যান্ড তার পর্যায় সারণীটা তৈরি করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো যেখানে যে ডবেরায়নার আছে, ইনি কিন্তু ট্রায়োড পদ্ধতি দিয়েছিলেন, অর্থাৎ প্রথম মৌল এবং তৃতীয় মৌলের এভারেজ কিন্তু দ্বিতীয় মৌল হবে। ঠিক আছে, তো প্রথম মৌলের পারমাণবিক ভর আর যে 3 নম্বর মৌলের পারমাণবিক ভরকে যদি আমরা গড় করি, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর পেয়ে যাব। এটা কিন্তু ডবেরায়নার দিয়েছিলেন। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণী আমরা সকলে জানি। মেন্ডেলিভের পর্যায় সারণী কিন্তু মেন্ডেলিভ তখনকার দিনে 63টা মৌল নিয়ে কিন্তু তার পর্যায় সারণী তৈরি করেন। আর নর্মাল ডেজ অর্থাৎ মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল, সেটা কিন্তু হেনরি মোজলে তৈরি করেন 1905 সালে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 14 নম্বর কোশ্চেন, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কোন মৌলকে স্থান দিতে পারেননি। দেখো মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল, সেই পর্যায় সারণীতে অনেক ত্রুটি থাকা সত্ত্বেও সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু ওটা সেই সময়কার বেস্ট ছিল। তো আমরা দেখি মেন্ডেলিভ কিন্তু তার পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কোনো রকম স্থান দিতে পারেননি। ঠিক আছে, হাইড্রোজেনকে কিন্তু মেন্ডেলিভ কোনো রকম স্থান দিতে পারেননি। কেন পারেননি? হাইড্রোজেনের কিন্তু ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু একদিকে নন মেটালের কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের মধ্যে হ্যালোজেন মৌল, অর্থাৎ যে সমস্ত মৌলগুলো গ্রুপ 17 থাকে, তাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু দেখতে পাওয়া যায়। এই জন্য কিন্তু হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ। দেখো পর্যায় সারণীর, আমরা যদি পর্যায় সারণী দেখি, তো আমাদের যে পিরিয়ডিক টেবিল দেখি, সেই পিরিয়ডিক টেবিলের যে 1 নম্বর গ্রুপ আছে আর 2 নম্বর গ্রুপ যদি আমরা দেখি, 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষার ধাতু, আর 2 নম্বরে যে মৌলগুলো আছে সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো আমরা যদি এখানে এলিমিনেশনের মাধ্যমেও যাই, তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবো। দেখো সোডিয়াম কিন্তু গ্রুপ 1-এ থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, পটাশিয়ামও কিন্তু গ্রুপ 1-এ থাকে, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। আয়রন, ঠিক আছে, আয়রন কিন্তু গ্রুপ 8-এ থাকে। ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না। আর এই যে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম কিন্তু গ্রুপ 2-এ থাকে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কিন্তু একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 16 নম্বর কোশ্চেন, পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে। দেখো ইলেকট্রন কনফিগারেশন দিয়ে একটা কোশ্চেন দিয়েছে। ইলেকট্রন কনফিগারেশনের ফর্মুলা কিন্তু 2n²। ঠিক আছে, এখানে n² মানে কিন্তু শেল নাম্বার, অর্থাৎ ওটা কত নাম্বার শেল। আমরা যদি এখানে ক্যালকুলেশনের মাধ্যমে দেখি, দেখো সবার প্রথমে যদি আমরা n1 দেখি, অর্থাৎ শেল নাম্বার 1 দেখি, তাহলে কিন্তু ফর্মুলাটা কী হয়ে যাবে? 2n², অর্থাৎ যে n থাকবে সেই n-এর কিন্তু আমাদেরকে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমরা দেখব যে 1-এর স্কোয়ার কী হয়ে থাকে? 1-এর স্কোয়ার কিন্তু হয়ে থাকে 1, আর 2 1-কে 2, অর্থাৎ প্রথম যে শেল থাকে সেই প্রথম শেলে কিন্তু দুটো পরমাণু থাকতে পারে। এবার কিন্তু আমাদেরকে বলেছে 3 নাম্বার শেল, অর্থাৎ আমাদের যে ফর্মুলাটা হবে, ফর্মুলাটা কিন্তু হয়ে যাবে 2 × 3², অর্থাৎ 2 আর 3² করলে কিন্তু 9 হয়, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 18। তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 18। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 17 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটি অ্যামফোটারিক অক্সাইড তৈরি করে, অর্থাৎ উভয়ধর্মী অক্সাইড তৈরি করে। আমরা সকলে জানি যে নন মেটালগুলো হয়ে থাকে, সেই নন মেটালগুলো অর্থাৎ অধাতুর যে অক্সাইড, সেটা কিন্তু ক্ষারীয় হয়ে থাকে। ঠিক আছে, সেটা ভুল বললাম, অধাতুর যে অক্সাইড সেটা কিন্তু অ্যাসিডিক হয়ে থাকে, আর ধাতুর যে অক্সাইড সেটা কিন্তু ক্ষারীয় হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি নন মেটাল, ঠিক আছে, আমরা যদি দেখি নন মেটাল, সেক্ষেত্রে কিন্তু তার অক্সাইড হয়ে যাবে অ্যাসিডিক। ঠিক আছে, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাসিডিক। আর আমরা যদি দেখি মেটাল, ঠিক আছে, মেটাল কিন্তু হয়ে যাবে বেসিক। তো এখানে বলেছে অ্যামফোটারিক। দেখো অ্যামফোটারিক মানে কিন্তু দুটোই, অর্থাৎ যে মৌলটা কিন্তু দুটো ধরনেরই অক্সাইড তৈরি করে, অর্থাৎ অ্যাসিডিক প্লাস বেসিক, ক্ষারীয় প্লাস অ্যাসিডিক, দুই ধরনের ক্ষারীয় প্লাস আম্লিক দুই ধরনের অক্সাইড তৈরি করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এ ও বি উভয়, অর্থাৎ জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এই দুটো মৌলই কিন্তু দুই প্রকারেরই অক্সাইড তৈরি করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18 নম্বর কোশ্চেন, যাদের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা এখানে অসমান হবে। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা অসমান, তাদেরকে কি বলা হয়ে থাকে? তো দেখো এখানে আমরা ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কি আছে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন হবে এটা, আর আইসোহাইট আছে। দেখো সবার প্রথম আইসোটোপ কাদের বলে? যে সমস্ত
সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু এক আর ভর সংখ্যা আলাদা তাদেরকে কিন্তু আইসোটোপ বলা হয়ে থাকে। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ H1 H2 H2 H1 আর যে H1 আছে, ঠিক আছে, এই H3 H1 আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আইসোটোপ কিন্তু তাহলে সঠিক অ্যান্সার হবে না। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আইসোবার, অর্থাৎ যে সমস্ত মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা এক তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে আইসোবার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 19 নাম্বার কোশ্চেন। দেখো এটা কিন্তু একটা ফিজিক্সের অঙ্ক। কি বলেছে, একটি বাইসাইকেল যার ভর 10 কেজি সেটি যদি 20 মিটার পার সেকেন্ডে গতিশীল হয় তাহলে তার গতিশক্তি কত হয়ে থাকবে। দেখো এক্ষেত্রে আমরা যে অঙ্কটা আছে এটা আমরা এইখানে করার চেষ্টা করব। দেখো সবার প্রথমে কিন্তু আমাদের জানতে হবে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে। এখানে এম মানে কিন্তু ভর আর ভি মানে কিন্তু গতিবেগ। তো আমরা যদি এটাকে ফর্মুলাতে ফেলি তাহলে আমরা কিন্তু পাবো কি এম, আমরা এম কত দেখলাম 10 কেজি, ঠিক আছে। আর যে ভি আছে সেটা আমরা কত দেখলাম, সেটা কিন্তু আমরা দেখলাম 5, ঠিক আছে, 5 মিটার স্কোয়ার। তো এটাকে কিন্তু স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তো নেক্সট স্টেপে আমরা কি দেখতে পাবো, আমরা কিন্তু নেক্সট স্টেপে দেখতে পাবো যে কত হয়ে যাবে, আমি নিচে আরেকবার লিখছি তোমাদের জন্য। তো এটা কিন্তু হয়ে যাবে হাফ ইন্টু 10 ইন্টু যদি আমরা 5-এর স্কোয়ার করি সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 25। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পারবো এই 2 দিয়ে কিন্তু এই 10 কাটবে, অর্থাৎ 5 5 25-এ কিন্তু 125, ঠিক আছে। আর এটা যে গতিশক্তি আছে সেই গতিশক্তি কিন্তু জুলে হয়ে থাকে, ঠিক আছে, জুলে কিন্তু হয়ে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 125 জুল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। ও সরি, এখানে একটু ডেটাটা একটু ভুল দেখা গেছে, এখানে কিন্তু 20 কিলোমিটার আছে। তো এক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না, আমরা এখান থেকে করে নিতে পারবো 2 ইন্টু 10 হবে, ঠিক আছে, 2 ইন্টু 10। আর এখানে কিন্তু 20-র স্কোয়ার করতে হবে অর্থাৎ 400 করতে হবে। তো আমরা যদি এখানে দেখি 2 ইন্টু 10 ইন্টু 400, ঠিক আছে। তো আমরা যদি কাটাকুটি করি এটা হয়ে যাবে 5, অর্থাৎ 400 গুণ 5 করলে কত অ্যান্সার পাবো আমরা কিন্তু অ্যান্সার পাবো 2000, ঠিক আছে। 2000 জুল কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2000 জুল, 2000 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 20 নাম্বার কোশ্চেন। বলেছে 125 নিউটন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর 5 মিটার সরণ হয়ে থাকে তাহলে কৃতকার্য কত হবে। দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে ফর্মুলাটা বলে দিচ্ছি। দেখো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু ফোর্স ইন্টু এস মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ। এই ফর্মুলাটা আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এই যে অঙ্কটা আছে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি আগের ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম, আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কের অ্যান্সার কত হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা অঙ্কটা আরেকবার দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 125 নিউটন বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর সরণ 5 মিটার হয়ে থাকে তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওতে কিন্তু একটি লাইক করতে ভুলো না। এভাবে কিন্তু আমাদের চ্যানেলে সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।